গত কয়েকদিনের রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এমনকি চায়ের দোকান পর্যন্ত একটি প্রশ্নই বারবার সবার সামনে এসেছে, সত্যিই কি প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন? উপদেষ্টা পরিষদেও যেন এ ঘোষণা অনেকটা বজ্রপাতের মতো ধরা দেয়। অবশেষে উপদেষ্টা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক শেষে জানানো হয়, প্রধান উপদেষ্টা আপাতত পদত্যাগ করছেন না, তিনি স্বপদে বহাল থাকছেন। সেই সঙ্গে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে জনসমক্ষে সকল কারণ উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের কথা জানায় অন্তর্বর্তী সরকার। পর্দার অন্তরালে হচ্ছেটা কি? প্রধান উপদেষ্টা কেন হতাশ? এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছি আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাফেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। সেই সঙ্গে আরও আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক মওদুদ আলমগীর পাফেল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমি বলছিলাম যে গত কয়েকদিন ধরে পদত্যাগের যে গুঞ্জনকে কেন্দ্র করে আমরা যে অস্থিরতা দেখলাম, সেই অস্থিরতার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর আপাতত নিরসন হলো কি? আমার তো মনে হয় যে এটি অনেক দীর্ঘ প্রতীক্ষিত একটি সিরিজ অনুষ্ঠান বৈঠকে যেটি এতে হয়েছে, এটা অনেক আগেই হতে পারত। তাহলে এই যে জনমনে যে শঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিভিন্নজন বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছিলেন, এবং আপনি যেরকম করে একটি বিবৃতির কথা বললেন যে জনসমক্ষে সব কিছু প্রকাশ করে দিয়ে তারা জনগণের কাছে মতামত চাইবে যে ক্ষেত্রে করণীয় কি, এইরকম ব্যাপারগুলো দাঁড়াতো না। আসলে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার বলতে গেলে দেশের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেকের সমর্থনে গঠিত হওয়া একটা সরকার, এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সর্বত সহযোগিতার কথা যেমন প্রথম দিন থেকে বলা হয়েছে, আজ পর্যন্ত এই সহযোগিতার ক্ষেত্রে কোনো রকম ব্যত্যয় ঘটেনি। তো ফলে এই ধারাবাহিকতা যদি আগে থাকতো তাহলে এইরকম ধোঁয়াশা তৈরি হওয়ার বা জনমনে এরকম সংখ্যা তৈরি হওয়ার কোনো কারণেই সৃষ্টি হতো না। কারণ আপনি দেখবেন, খেয়াল করে যে এই বৈঠকের মধ্যে কিন্তু কোনো জায়গা থেকে কোনো নেতিবাচক কোনো কথা আসেনি, বা কোনো দলই কিন্তু এইরকম করে বলেনি যে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের কোনো বৈপরীত্য রয়েছে। তো ফলে আমার মনে হয় না যে সংখ্যাটি সংখ্যার জায়গাতে রয়ে গেল, এটার কোনো বাস্তবতা নেই। অন্তর্বর্তী সরকারে কি স্বস্তি ফিরেছে নাকি নতুন করে চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? আসলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমরা বলবো যে চ্যালেঞ্জের চাইতে বেশি হলো যে সুযোগ বেশি। আমি চ্যালেঞ্জটাকে অন্যভাবে দেখতে চাই, কারণ দেখবেন খেয়াল করে যে বাংলাদেশের প্রেক্ষাপটে তো কোনো সরকারের তো একেবারে শতভাগ সমর্থন নিয়ে কোনো সরকার টিকে থাকে না, কিন্তু এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এরকম একটা ব্যতিক্রমী একটা সুযোগ তৈরি হয়েছে, যেখানে বলতে গেলে দেশের বর্তমানে যারা সক্রিয় যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা প্রত্যেকে তাদের সাথে আছেন। তো ফলে এটি চ্যালেঞ্জের চাইতে আমি মনে করি যে তাদের জন্য অনেক বড় কিছু করার সুযোগ, যে সুযোগের মধ্যে তারা তিনটি জিনিসকে অগ্রাধিকারের মধ্যে রেখেছেন। সংস্কারের কথা বলছেন, মামলাগুলোকে এগিয়ে নেওয়ার কথা বলেছেন, এবং জাতীয় সংসদের নির্বাচনের কথা বলেছেন। এবং আমার মনে হয় যে প্রত্যেকটি রাজনৈতিক দলই এর সাথে তাদের কোনো রকম বৈপরীত্য নেই, এবং সংস্কারের কথা সবসময় বলা হয়েছে এটা চলমান কাজ, চলতেই পারে। বিচার প্রক্রিয়াটা অনেক আগে আরও শুরু হওয়া উচিত ছিল। বেগবান করবার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সবগুলো নেওয়া দরকার, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, যে জাতীয় সংসদের নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হলে এই ধোঁয়াশাগুলোর অনেকগুলো যেটা রয়েছে জনমনে, সেগুলো কিন্তু সবগুলো কেটে যাবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দলের এক নেতার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনকে এক একজন এক এক রকম ভাবে বিশ্লেষণ করছে। কেউ কেউ বলছে যে প্রধান উপদেষ্টা হতাশা থেকে এমন সিদ্ধান্তে উপনীত হবার এক ধরনের ভাবনা তার মনে এসেছে। অনেকে আবার বলছে যে প্রধান উপদেষ্টা আসলে অভিমান করেছেন। আসলে হয়েছেটা কি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আপনার প্রধান উপদেষ্টা মহোদয় তো আপনার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, একজন ভালো বক্তা, একজন ভালো ব্যবসায়ী, কিন্তু একজন ব্যর্থ রাজনীতিবিদ। তিনি একটা রাজনৈতিক দল করতে গিয়ে অল্প কয়েকদিনের রণভঙ্গ দিয়েছেন। তো আমরা যে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি 15 বছরে, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি কোনো ভূমিকাই পালন করেননি। তিনি তার নিজস্ব ভুবন নিয়ে ব্যস্ত ছিল, তিনি তার আপনার ট্যাক্স ফাঁকির মামলা টামলা সহ ইত্যাদি নিয়েই ব্যস্ত ছিল, এবং সরকারের কিছুটা রোশনালও পড়েছিল। এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তিনি দেশেই ছিলেন না। আপনার ছাত্ররা যখন বুক চিতিয়ে, জনতা যখন বুক চিতিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে এবং রক্ত দিচ্ছে, তখন তিনি আপনার ফ্রান্সে খেলা উপভোগ করতেছিলেন। সেখান থেকে ওনাকে প্রধান উপদেষ্টা হিসাবে আপনার ছাত্র মনোনীত করেছে।
আমরা রাজনীতিবিদরাও এটার মানে বিরোধিতা করিনি। কিন্তু ওনার সাফল্য সম্বন্ধে আমরা প্রথম দিনে সন্দিহান হয়ে পড়েছি যখন তিনি একটা আপনার বিকলাঙ্গ ধরনের আপনার উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন। এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে তিনি যে একটা সরকার চালাচ্ছেন এটা আমাদের কাছে অনুভব হচ্ছে না। দেশে একটা সরকার আছে সেটাও অনুভব হচ্ছে না। এটা আপনার উনি ভূমধ্যসাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছেন, খাবি খাচ্ছেন, সেখান থেকে উনি আপনার তীরে উঠে আসতে পারবেন এটা মনে হচ্ছে না। তিনি কি অভিমান করে পদের কথা বলেছেন নাকি তিনি আপনার হতাশা থেকে বলেছেন, সেখান থেকে আমার কাছে মনে হচ্ছে তিনি হতাশা থেকে বলেছেন। কারণ তিনি তো কিছু পারফর্ম করতে পারছেন না, যেটা ওনার কাজ নয়। উনি ওইসব কাজের মধ্যে জড়িয়ে পড়ছেন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য ওটা ওনার কাজ নয়, তিনি এটা করছেন। এনবিআরকে দুর্ভাগ করার ওনার কাজ নয়। উনি অন্তর্বর্তীকালীন সরকার, সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সে রাষ্ট্রপতির সুপ্রিম কোর্টের কাছে একটা মতামত চেয়েছে। এই মতামতের ভিত্তিতে একটা সরকার গঠন হয়েছে। এই সরকারটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার একটা রুটিন কাজগুলো করবে, নির্বাচনের পরিবেশ তৈরি করবে, নির্বাচন দেবে এবং চলে যাবে। কিন্তু এখানে বহু যদি এবং কিন্তু আপনার ভর করে ফেলেছে। স্থানীয় সরকার নির্বাচনকে কেউ সামনে আনার চেষ্টা করছে, কেউ 5 বছরের জন্য ওনাদেরকে ক্ষমতায় দেখতে চায়। যা যে বক্তব্য আসছে 5 বছরের জন্য ওনাদেরকে ক্ষমতায় দেখতে চায়, এই কথা বলার পরে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছেন যে 5 বছরের জন্য জনগণকে আমাদের চেহারা দেখতে চায় বা আমাদের কাজ দেখতে চায় না আমাদেরকে দেখতে চায়? অন্য খোলাসা করা দরকার ছিল। উপদেষ্টাকে আপনার সরে যাওয়ার বা করার বাধ্য ছিল। একজন প্রবীণ উপদেষ্টা ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, সেখান থেকে একজন আপনার চিলড্রেন পার্টির একজনকে উনি আপনার করেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তখনই আমরা বুঝেছি ডাল মে কুছ কালা হয়। সব মিলিয়ে পরিস্থিতি আসলে ভালো নয়। আমরা রাজনীতিবিদরা এই মুহূর্তে হয়তো ওনাকে সমর্থন দিচ্ছি আর বলছি যে আপনি আসলে পদত্যাগ করার কোনো দরকার নাই। আবার ওনারা যেটা বলছেন যে ওনারা কেন ব্যর্থ হচ্ছেন জনগণকে জানাবেন, এসব ইমোশনাল ব্ল্যাকমেলিং করারও দরকার নেই। দয়া করে একটা নির্বাচন দিয়ে আপনারা মানে কেটে পড়ুন, সেটাই আমরা চাই আর কি। যেমন আজকে গর্ষচন্দ্র রায় যে কথাটা বলেছেন, ওই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম। উনি বলছেন ডক্টর ইউনূস সাহেব দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না, বুঝছেন না? এই কথাটা বলেছেন। এখন উনি কেন বলেছেন সেটা আমি জানি না। কারণ ডক্টর ইউনূস সাহেবের আমার মনে হচ্ছে যে ওনার যে কাজগুলো করা দরকার, ওনার নিজস্ব যে কাজগুলো করা দরকার, এই কাজগুলো উনি সুসম্পন্ন করে ফেলেছেন। বাকি আর কিছুদিনের মধ্যে বাকিগুলো সুসম্পন্ন করে ফেলবেন। তো ওর মধ্যে দিয়ে ওনার মধ্যে দিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন, হতাশাও বিরাজ করছে, বয়সেরও একটা চাপ আছে, রাজনৈতিক দলগুলোর একটা চাপ আছে। সব মিলিয়ে উনি একটা আপনার মাফিয়া গোষ্ঠী দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছেন। যে মাফিয়া গোষ্ঠী আপনার চায় না যে বাংলাদেশটা সঠিক পথে চলুক। এই মাফিয়া গোষ্ঠী আসলে কারা? এই মাফিয়া গোষ্ঠী আপনার আমরা চিনছি না, আমরা এই মাফিয়া গোষ্ঠী আমরা অনুভব করছি, আমরা অনুভব করতে পারছি। আমরা যখন উপদেষ্টা মণ্ডলীকে ঢেলে সাজানোর কথা বলছি তখন তিনি বিদেশ থেকে কিছু আপনার আমদানি করেছেন, কাউকে আপনার উপদেষ্টা দায়িত্ব দিয়েছেন, কাউকে প্রতিমন্ত্রী মর্যাদায় উপদেষ্টা দায়িত্ব দিয়েছেন, যারা দেশ এবং আপনার জনগণের সাথে সম্পর্কিত নয় যুগের পর যুগ। তো সুতরাং আপনার এর বাইরেও কিছু আমরা নাম শুনছি যারা ওনাকে আপনার বিভিন্নভাবে আপনার পরিচালিত করার চেষ্টা করছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করব যে আসলে জুলাই আগস্টে যেই আপনার আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা মাঠে নেমেছি, জনগণ মাঠে নেমেছে। আপনার 1 ঘন্টা আপনার ছাত্রনেতার মানে উচ্চাকাঙ্ক্ষা আর 1 ঘন্টা আপনার ওই বিদেশ থেকে আপনার যারা আপনার ইনফ্লুয়েঞ্জার হিসেবে দাবি করেন আপনার তাদের কারণে এই 5-7 জনের কারণে আসলে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তারপর ডক্টর ইউনূস সাহেব সেলিম, যেমনটি আসলে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, বিচার, নির্বাচন ও সংস্কারে 3টি মূল দায়িত্ব পালনে নানা ধরনের বাধা ও ষড়যন্ত্র চলছে। সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত। দেখুন, এটা তো একটা ব্ল্যাকমেলিং জাতীয় শব্দ, বুঝছেন না? বিচারের কাজে বাধা কে দিচ্ছে? কেউ কি মিছিল নিয়ে আপনার ওই কোর্টের সামনে গিয়েছে যে বিচার করা যাবে না? কেউ কি থানা ঘেরাও করছে যে অমুকে গ্রেপ্তার করা যাবে না, আপনার অমুকে আইনে আশ্রয় নেওয়া যাবে? এটা কি কেউ করেছে? কেউ করে নাই। সংস্কারের কথা ছিল আপনার এই এপ্রিলের 15 তারিখের ভিতর সমস্ত কিছু, প্রথমে তো ফেব্রুয়ারি 15 তারিখ, তারপর এপ্রিলের 15 তারিখের ভিতর সংস্কারের সমস্ত আপনার কর্মকাণ্ড জমা দেওয়ার জন্য। ওনার সংস্কার করতেছে আপনার জেলা প্রশাসক নাম থাকবে না জেলা কমিশনার নাম থাকবে, এটা একটা সংস্কার। ওনারা বলতেছে সংসদে 4 বছর, যেটা আমরা কেউ দাবি করি নাই। আমরা কেউ দাবি করি নাই যে ভোটারদের বয়স 16 বছর, ওনারা সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা কেউ বলি নাই যে 25 বছরের নিচে ভোটার করতে হবে, ওনারা 23 বছরের ভোটার করতেছে এবং প্রার্থী করতে হবে। এবং ওনারা আর্গুমেন্ট করতেছে যে 18 বছরে যদি ভোটার হতে পারে তাহলে 18 বছরে আপনার প্রার্থী হতে পারবে না কেন? মানে দেশে আর শিক্ষা দীক্ষার দরকার নাই, আপনার কোনো করার দরকার নাই। আপনার এই শিশু সন্তান এরা যারা আছে এরাই আপনার দেশ পরিচালনা করবে, এরা মন্ত্রী হবে, এমপি হবে, এরা মেয়র হবে, এরা উপজেলা চেয়ারম্যান হবে, ইউনিয়নের চেয়ারম্যান হবে।
আপনার সমস্ত আপনার এই যে ডক্টর ইউনূস সাহেব সাহস করে কেন বলতে পারছেন না, বা উনি কেন সুযোগ দিচ্ছেন আপনার প্রত্যেকটা মন্ত্রণালয়ে, অধিদপ্তরে, পরিদপ্তরে আপনার এই ছাত্র নামধারী সন্ত্রাসীরা গিয়ে কোনো কাজ করতেই দিচ্ছেন না সরকারকে? তা আমরা এই কথাগুলো বলবো না? আমরা আপনার জীবনের ঝুঁকি নিয়ে 15 বছর টকশোতে এসে কথাগুলো বলেছি। আমরা টকশো থেকে জীবিত ফেরত যাব আপনার বাসা পর্যন্ত, সেটা মনে করে কথা বলি নাই। আমরা তখনও কথা বলছি, এখনো কথা বলবো। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করব, আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এখনো আমরা চাই ডিসেম্বরের মধ্যে আপনার কি প্রয়োজন আছে ডিসেম্বর টু জুন পর্যন্ত এই আপনার জাতিকে আপনার একটা অনিশ্চিত অবস্থায় ফেলার জন্য। জুন মাসে তো আমি নির্বাচন করব না, মে মাসে তো আমি নির্বাচন করব না। মে মাসে একদম মানে রোড মানে কাঠ ফাটা আপনার রৌদ্রের মধ্যে মানুষের মানে জীবন এখন দুর্বিষহ হয়ে যাচ্ছে। তারপরে ফেব্রুয়ারিতে আপনার হলো যে রমজান, তারপর হলো এসএসসি পরীক্ষা, তারপর হলো কোরবানি, তারপর হলো যে ঝড় বৃষ্টি তুফান কালবৈশাখী। আমরা কি কালবৈশাখী ঝড়ে কি আমরা ঝাঁপ দেবো নাকি জুন মাসে? নির্বাচনের জন্য আমরা বলছি সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্ত টাইম। এবং আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা মিটিংয়ে বলেছেন, যে মিটিংয়ে আমি বক্তব্য রেখেছি, সেখানে উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমাদের একদম চিন্তা ভাবনা, আমাদের লক্ষ্য, আদর্শ, উদ্দেশ্য একেবারেই পরিষ্কার। কিন্তু অধ্যাপক ডক্টর আলমগীর পাভেল, এই বিষয়টি নিয়ে আপনার কাছে মন্তব্য জানতে চাই। যেমনটি তারেক রহমান বললেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। তাহলে কি বিএনপি সামনের দিনে নির্বাচনের জন্য আন্দোলনে যাচ্ছে? এটি আন্দোলনের বিষয় নয়। যেমন সাদেক সাহেব যেটি বলছিলেন, আপনাকে তো যৌক্তিকতা দিয়ে নির্বাচনের সময়কালটা নির্ধারণ করতে হবে, তাই না? আপনি কিন্তু বলছেন যে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত, জুনের মধ্যে আপনি নির্বাচনটা করতে চান, তার মানে আপনার ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি রয়েছে। তা নাহলে তো আপনি কথাটি বলতেন না। কিন্তু গতকাল যেমনটি বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকের শেষে আমরা জানতে পারলাম যে বলা হলো যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে কোনো আশ্বাস বিএনপি পায়নি। হ্যাঁ, সেটার কথা তো সেখানেই। আর নির্বাচন তো একটা পরীক্ষা, তাই না? এখন ছাত্রকে যদি আপনি বলেন যে তোমার পরীক্ষাটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো দিন হতে পারে, আপনি কি ছাত্র হিসাবে এটা মেনে নেবেন নাকি? আপনাকে তো নির্দিষ্ট একটা সময়ের কথা বলতে হবে যে পরীক্ষাটা নির্দিষ্ট ওই দিনে হবে, কারণ এটাতে অনেকগুলো প্রার্থী রয়েছে। বিএনপি তো একা নয়, এর সাথে নির্বাচনে যারা অন্যরা অংশগ্রহণ করবে তাদের কিন্তু নির্বাচনের একটা প্রস্তুতি থাকে, এবং সেই নির্বাচনের প্রস্তুতির জন্য আগে থেকে যদি দিনক্ষণ আপনি না বলে দেন, তাহলে এটা হঠাৎ করে আপনি বলবেন যে এটা কি কোনো কথা হতে পারে যে ডিসেম্বর থেকে জুন? এটি তো কোনো সময় নয়। এটি সময়ের একটা আপনি নির্দিষ্ট একটা সীমাবদ্ধতার মধ্যে সবাইকে নিতে চান। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ক্ষেত্রে প্রাকৃতিক যে বিষয়গুলো রয়েছে, ধান কাটার জন্য একটা লম্বা সময়ের প্রয়োজন হয়, দুটো ঈদ রয়েছে, রোজা রয়েছে, এবং সব কিছুকে যৌক্তিকভাবে আপনি যদি দেখেন তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কিচ্ছু নেই, কারণ ওনারা তো ডিসেম্বরকে একটা সম্ভাব্য সময় হিসেবে নিজেরাই তো বারবার বলছেন। বিএনপি যেমন জোরালো দাবি জানাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে, জামায়াতে ইসলামী বলছে যে সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না, আবার অন্যদিকে এনসিপি বলছে শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কার প্রক্রিয়াকে গুরুত্ব দিতে হবে। আপনি বোধহয় এই জায়গায় একটু খেয়াল করে দেখবেন যে সেটা হচ্ছে যে জামায়াতে ইসলামী কিন্তু বলেছে যে রমজানের আগে বা পরে। তারা কিন্তু ঠিক এটা বলেন যে আগে সংস্কার, এটা হয়তো কোনো এক সময় আগে বলতো, হয়তো গতকালই জামায়াতে আমি বলেছেন। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাও বলেছেন, এবং আমার যতটুকু মনে হয় সর্বসাম্প্রতিককালে কথাটা এরকমই রয়েছে যে তারা নির্বাচনের সময়ের ক্ষেত্রে বলেছেন যে এটা হতে পারে, আপনার রমজানের আগে বা পরে নির্বাচন হতে পারে, এটা জামায়াতুল আমিরের রেফারেন্স। আর এনসিপির ক্ষেত্রে যেটি বলছেন, আসলে কথার ভেতরে ভিন্নতা কিছুই নেই। বিএনপি কখনো বলেনি যে তারা সংস্কার চায় না, বিএনপি কখনো বলেনি যে মামলা মোকদ্দমা যেগুলো আছে এগুলোকে গতিশীল করবার দরকার নেই, সেটা তারা বলেনি। একটি কথা যেটা বলেছে সেটা হচ্ছে নির্বাচন, এবং এখন নির্বাচনের রোডম্যাপও কিন্তু এনসিপির পক্ষ থেকে তারাও চেয়েছেন। ফলে নির্বাচনের রোডম্যাপ যতদিন পর্যন্ত বিএনপি বলেছে, রোডম্যাপ চাবার পাশাপাশি কিন্তু তারা বলেছে ইসি পুনর্গঠন করে যেন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। আসলে একটা ব্যাপার হলো কি যে অনভিজ্ঞতার কারণে অনেকে অনেক কথা বলতে পারে। আপনি নিজে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যদি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনার দিকে আপনি যদি তাকান, তাহলে দেখবেন যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে যে সহিংসতা হয়, সেই সহিংসতা কিন্তু বেশ কিছু হত্যাকাণ্ডের মতন ঘটনা ঘটে যায় যদি আপনি ইতিহাস পর্যালোচনা করে দেখেন। এবং এই নির্বাচনটা কিন্তু একটা ব্যাপক বিস্তৃত নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য পুরো দেশে অসংখ্যবারে দফায় দফায় নির্বাচনগুলো অনুষ্ঠিত করতে হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরাট বড় একটা সহযোগিতার প্রশ্ন সেখানে থাকে। এই জায়গাতে এরকম একটা ঝুঁকিপূর্ণ জায়গা যেখানে পুলিশের নৈতিক অবস্থানটা এখনো পর্যন্ত আগের জায়গায় সুদৃঢ় হয়ে ফেরত আসেনি, এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ করে নির্বাচনের নামে সহিংসতাকে যদি আমি প্রশ্রয় দিই বা তাকে যদি এখানে ঘটতে দিই, তাহলে সেটা জাতীয় সংসদের নির্বাচনে একটা প্রভাব ফেলবে। ফলে যারা জাতীয় সংসদের নির্বাচনটাকে নষ্ট করতে চায়, অথবা জাতীয় সংসদের নির্বাচন সম্পর্কে যাদের কোনো ধারণা নেই বা নির্বাচন ব্যবস্থা সম্পর্কে যাদের ধারণা নেই, তারা এরকম অযৌক্তিক দাবি করতে পারে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সাদাত হোসেন সেলিম,
স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি জাতীয় সংসদ নির্বাচন নষ্ট হবে বা কোনো প্রভাব পড়বে? না না, দেখুন, স্থানীয় সরকার নির্বাচন তো প্রশ্নই আসে না। এই অন্তর্বর্তীকালীন সরকারের তো ম্যান্ডেট নেই স্থানীয় সরকার নির্বাচন করার জন্য। তারা এসছে সুপ্রিম কোর্টের রেফারেন্সে আপনার অন্তর্বর্তীকালীন হিসাবে আরেকটা নিয়মিত সরকার প্রতিষ্ঠা করার জন্য। একটা নিয়মিত সরকারের বিপরীতে একটা অন্তর্বর্তী সরকার আরেকটা নির্বাচন করবে। ওনাদেরকে কি সুখে থাকতে ভূতে কিলায়? ওনারা আপনার কি কারণে আপনার এখন পর্যন্ত যেখানে ডক্টর ইউনূস সাহেব গতকালকে পরশু বলতেছেন যে, আমরা শুনতে পাচ্ছি উনি বলতেছেন যে ওনার সে আত্মবিশ্বাস নাই যে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তাহলে তো জনগণের কাছে কি জবাবদিহি করব? যেখানে একটা 300 আসনে একটা সুষ্ঠু নির্বাচন করার মতো চিন্তা বা আপনার উনি ভয় পাচ্ছেন, যেখানে এখন পর্যন্ত পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী অথবা আপনার আমলাতন্ত্র সেইভাবে আপনার প্রস্তুত হয় নাই। সেই ক্ষেত্রে আপনার এখানে প্রায় 5000-এর মতো ইউনিয়ন পরিষদের নির্বাচন, আপনার প্রায় 300-400-র মতো আপনার মেয়র নির্বাচন, তারপর এগুলো তো ছেলে খেলা না। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যদি প্রধান উপদেষ্টাই আসলে সংশয় প্রকাশ করেন, তাহলে সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নটা আসলে কিভাবে হবে? সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাম্প্রতিক রিপোর্টে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। সাথে তুতুন সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম, প্রধান উপদেষ্টা আজ রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে বৈঠক শেষে বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে। আমি যতদিন আছি নিশ্চিন্তে থাকেন, দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না। দেখুন, উনি আজকে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছেন, 2 ভাগে বিভক্ত করে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন আর কি। তার মধ্যে আমরা দেখেছি খুব বিস্ময়ের সাথে বেশ কিছু রাজনৈতিক দল গত 5 বছর 7 বছর যাবৎ কিন্তু আপনার আন্দোলন সংগ্রামের মধ্যে ছিল না, বরঞ্চ অনেকে স্বৈরাচারের আপনার আঁচলের নিচে আশ্রয় নিয়েছে, কওমি জননী উপাধি দিয়েছে, তারপর আপনার ক্ষমতা থাকতে বলেছেন। এবং আপনার তাদের মধ্যে কোনো দল আপনার 18 দলীয় জোট বা 20 দলীয় জোটের সাথে ছিলেন, তারা 18-র পরে বিভিন্ন অজুহাত দেখিয়ে আপনার সেই দল ত্যাগ করে তারা নিরাপদ দূরত্বে অবস্থান করছিলেন। আজকে প্রধান উপদেষ্টা কারো প্ররোচনায় পড়ে অথবা কোনো একটা চক্রান্তের অংশ হিসেবে আজকে তাদেরকে ডেকে কথা বলছেন, যাদেরকে ডেকে কথা বলার কথা নয়। আমরা অতীতেও দেখেছি যে হেফাজত ইসলাম আপনার খেলাফত মজলিস আওয়ামী লীগের সাথে 5 দফা চুক্তি করেছে। এবং এই জাতীয় দলগুলো আমরা 28 অক্টোবরের আগে বা পরে যে সর্বব্যাপী আন্দোলন করেছি, আন্দোলনে তাদের ন্যূনতম কোনো ভূমিকা তাদের ছিল না, দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। এমনকি আপনার এই জুলাই আগস্ট মাসে বিপ্লবও আপনার তাদের কোনো দৃশ্যমান ভূমিকা ছিল না। আজ আমরা যেমনটি দেখলাম যে সর্বদলীয় বৈঠকে 2 ধাপে 20 জন নেতার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা, এবং গতকাল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এই যে বৈঠকের মধ্য দিয়ে আসলে রাজনৈতিক যে জটিলতা আমরা দেখছি বেশ কিছুদিন ধরে, তার অবসান হবে কি, নাকি সরকারের যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি দূর হবে? দেখুন, এখানে বিএনপি জামাতের সাথে উনি আলাদা বৈঠক করতে পারেন, তাই বলে এনসিপির সাথে আলাদা বৈঠক করার তো কোনো প্রয়োজন আছে বলে মনে করেন? অনির্বাচিত দল এবং একটা শীর্ষ দল মাত্র কয়েকদিন আগে হাতে করেই জন্ম নিয়েছে এবং কোনো তাদের সমর্থন একেবারে তলানিতে এবং রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আজকে বাংলাদেশের 20টি রাজনৈতিক দলের সাথে কথা বললো, 2 ভাগে কথা বলেছে। তো আমি 1 ভাগে কথা বলছি। 1 ভাগে যিনি যাদের সাথে কথা বলছেন তারা কিন্তু বিগত আন্দোলন সংগ্রামে ছিল না, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে এবং আপনার সরকারের ছত্রছায়া ছিল, এবং বিএনপিকে দোষারোপ করে তারা সাংবাদিক সম্মেলন করে তারা জোট থেকেও বেরিয়ে গেছে। তাদের সাথে আজকে ডক্টর ইউনূস সাহেবের কিসের এই কথা আমরা জানি না। এই কথার মধ্যে আমরা ষড়যন্ত্র বা চক্রান্ত অথবা ক্ষমতা দীর্ঘমেয়াদী করা বা নির্বাচনকে প্রলম্বিত করার একটা আমরা স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। এমন কোনো শঙ্কা আপনার মধ্যে বিরাজ করছে কিনা? যেমনটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানালেন, নির্বাচন 30 জনের ওই পারে যাবে না, এতে নেতারা সন্তোষ প্রকাশ করেছেন। আমার মনে হয় যে এই প্রেস সচিব মহোদয় সম্পর্কে আমরা যত কম আলোচনা করব ততই ভালো হবে, কারণ উনি তো একসময় বলেছেন যে সব কিছুর ম্যান্ডেট তাদের কাছে আছে। তো ফলে একটা বিষয় হলো কি যে আপনি কথা বলবার সময় আপনি নিজের অবস্থানটাকে ঠিক কিভাবে উপস্থাপন করতে চান সেটা কিন্তু আপনার বাচনভঙ্গি, আপনার শব্দচয়ন সেগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে আসে। তো তিনি যেহেতু সরকারকে প্রতিনিধিত্ব করেন এবং বিশেষ করে উনি প্রধান উপদেষ্টাকে প্রতিনিধিত্ব করেন, ফলে ওনার কথার ভেতরে সেই বোধটুকু যদি জনগণ দেখতো তাহলে আশ্বস্ত বোধ করতো। প্রশ্নটা হচ্ছে যে এটা নতুন কথা কি কিছু, এবং ওই কথাতে আশ্বস্ত বোধ করেছে সেটাই যদি হবে, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন বলবেন যে ডিসেম্বর ভেতরেই নির্বাচনটি হতে হবে 24-25 সালের? তাহলে উনি কি আমাদেরকে এমন কথা বলতে চাচ্ছেন যে ওইখানে গিয়ে অন্য কথা বলেছে বিএনপি এবং তার প্রধান যিনি দলের
তিনি আরেক রকম কথা বলছেন। তো ফলে এইরকম কথা বলার কোনো প্রয়োজন কিছু নেই। আর ওর পরে যাবে কি আগে যাবে তার চাইতে বড় কথা হলো কি যে রাজনৈতিক দলগুলো, যাদের রাজনৈতিক দলগুলো বললেই তো হবে না, রাজনৈতিক দলগুলো কিন্তু গুরুত্বের বিবেচনাটা করতে হবে তার জনসমর্থন, তার অতীত ইতিহাস এবং তার রাষ্ট্র পরিচালনা করবার অতীত অভিজ্ঞতা রয়েছে কিনা, এই সমস্ত কিছুর বিবেচনাতে আপনি তাদেরকে সেই তুল্যাঙ্ক অনুযায়ী কিন্তু মানদণ্ডের বিচার করতে হবে। আপনি যে কোনো একটা দলের সাথে বিএনপিকে আপনি আলোচনায় একই সমমর্যাদা দিয়ে আবারও প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যকে উদ্ধৃত করতে হচ্ছে, বিশ্বের বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না, আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন। ইতিমধ্যে $3 বিলিয়ন বিনিয়োগের আশ্বাস পেয়েছি, এমনটি জানান তিনি। তাহলে যে আমরা বন্দর ব্যবস্থাপনা নিয়ে বেশ কিছুদিন ধরে যে বিতর্ক দেখছি, এই বিতর্ক কেন? আসলে আপনি ওই যে বিলিয়ন ডলারের যে হিসেবগুলো দেন না, বলে যে আশ্বাস পেয়েছে, তো আশ্বাস দিয়ে তো আমরা পুরোপুরি চলছি এখনো। কারণ ওনারা কিন্তু কিছুদিন আগে একটা প্রেজেন্টেশনের একটা চমৎকার একটা শোডাউন করেছিলেন। একজন ভদ্রলোককে, যাকে আমরা বলছি যে যিনি বিনিয়োগ বিশেষজ্ঞ বলে যাকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করা হয়েছে, তিনি একটি প্রেজেন্টেশন করেছেন এবং সেটিতে আমরা মনে হয় যে তার ভেতর থেকে সব কিছু প্রাপ্তির মধ্যে চলে গেছি আমরা। এবং ওখান থেকে কিন্তু এই কথা বলবার চেষ্টা হয়েছে যে ভারতের সেই 7 সিস্টার্সের অভিভাবক আমরা, তার ফলশ্রুতিতে আমরা দেখছি যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে কলকাতার সাথে, এবং আমাদের গার্মেন্টস পণ্যগুলোকে মুম্বাই পোর্ট ব্যবহার করে সেটা করতে হবে। তো ফলে এটা বিবেচনাতে উনি কেন আনছেন না? আর শুধুমাত্র $2 বিলিয়ন বিনিয়োগের কথাটি কোথায় এসছে? ওই চট্টগ্রাম পোর্টের ক্ষেত্রে একটা কথা আপনাকে বলি, দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এটা তো আপনার পৃথিবীর বাইরের কোনো এলিয়েন এনে তো এই দক্ষতা বৃদ্ধি করবে না, মানুষই তো করবে, তাই না? তো মানুষ যদি করে তাহলে সেক্ষেত্রে কেন নয় বাংলাদেশের বিদ্যমান যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে যে জায়গাগুলোতে ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো দূর করে আমরাই কেন সেই ব্যবস্থাপনাটা করতে পারবো না? সেটাও তো চিন্তা করবার একটা সুযোগ রয়েছে। চট্টগ্রাম বন্দর নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি আসলে অহেতুক বিতর্কে জড়াচ্ছি? এই যে ম্যান্ডেটের প্রশ্নটি নিয়ে আসছে, আমাদের সমস্যা কি অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট প্রশ্নে? না, দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো ম্যান্ডেট নেই। অন্তর্বর্তী সরকার যখন আপনার ক্ষমতায় এসেছে, আমরা বলছি এটা আমাদের সরকার, এই সরকারের রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং আমরা সর্বতভাবে এই সরকারকে সমর্থন করে যাব। কিন্তু আমরা খুবই হতচকিত হয়ে গেছি যে ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রামে গিয়ে যেই ফ্যাসিস্ট কণ্ঠে বলেছেন যে চট্টগ্রাম বন্দরের জনগণ বা চাক বা না চাক এই বন্দর বিদেশিদেরকে হাতে তুলে দেওয়া হবে ব্যবস্থাপনাটা, তিনি তখন বলেছেন বন্দর ব্যবস্থাপনাটা। আজকে প্রেস সচিব বলতেছে বন্দরের ব্যবস্থাপনা এটা টার্মিনাল ব্যবস্থাপনা। দেখুন, টার্মিনাল বলতে চিটাগংয়ের যে টার্মিনালটা নিউমেরিং কন্টেইনার টার্মিনাল, সংক্ষেপে যেটাকে এনসিডি বলা হয়, এটি আজকে থেকে 20 বছর আগে তৈরি করা হয়েছে এবং সরকারের বা চট্টগ্রাম বন্দরের নিজস্ব অর্থায়নে সেখানে 950 কোটি টাকা এই স্থাপনা তৈরি করতে ব্যয় হয়েছে। 4000 কোটি টাকা ব্যয় করে চট্টগ্রাম অত্যাধুনিক যন্ত্রপাতি এনে, প্রয়োজনীয় অতিরিক্ত যন্ত্রপাতি এনে অত্যন্ত সক্ষমতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে এই বন্দরটা পরিচালিত হচ্ছে। বছরে 10 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং হওয়ার কথা থাকলেও এই বন্দরে আপনার হ্যান্ডলিং হচ্ছে 13 লক্ষ কন্টেনারের মতো। এই বন্দর নিয়ে কোনো ব্যবসায়ীদের কোনো অভিযোগ নেই। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলে নেই যে টার্মিনালের ব্যবস্থাপনাটা বিদেশির হাতে ছেড়ে দেওয়া হবে। দেখুন, চট্টগ্রাম বন্দরের অবস্থানটা হলো যে আপনার সীমানা থেকে, আপনার বঙ্গোপসাগর থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে। এই নিউমেরিক কন্টেইনার টার্মিনাল এক পাশে রয়েছে আপনার বাংলাদেশের সবচাইতে স্পর্শকাতর এবং সবচাইতে আপনার বড় নৌবাহিনী স্থাপনাটা এক পাশে রয়েছে। এটা আপনার নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকি। চট্টগ্রাম বন্দর হলো যে একটা জোয়ার ভাটার বন্দর। এই জোয়ার ভাটার বন্দরে জোয়ারের সময় যখন জাহাজ আসে এবং জোয়ারের জন্য অপেক্ষা করতে হয়, ভাটা হলে আবার জোয়ার হলে এই বন্দর ত্যাগ করতে হয়। 12-24 ঘন্টা এমনি এই বন্দরে চলে যাচ্ছে। এবং এই বন্দরের ড্রাফট হলো যে আপনার 9 মিটার। এখানে পৃথিবীর কোনো শক্তি, আল্লাহ তাআলার ফেরেশতা আসলো এটা 9.5 মিটার করতে পারবে না। এমনকি চট্টগ্রামের আপনার কর্ণফুলী নদী একটা বাঁক থাকার কারণে 190 মিটারের বেশি জাহাজ এখানে আসতে পারবে না। বিদেশি কোনো শক্তি এটা পারবে না। এই সীমাবদ্ধতা মেনে নিয়েই চট্টগ্রাম বন্দর পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম বন্দর সিঙ্গাপুর, কলম্বো অথবা মালয়েশিয়া থেকে কিছু ফিডার কন্টেইনার জাহাজ আসে, যেটার ক্ষমতা 1000 টিউস থেকে 2500 টিউস পর্যন্ত। এটা দুবাই পোর্ট ওয়ার্ল্ড বলেন আর অন্য কোনো কোম্পানি বলেন, এটা সক্ষমতা বাড়াতে পারবে না। আমরা বলেছি যে এখানে জোয়ার ভাটার বন্দরের পরিবর্তে এটা থাকুক এর বাইরে, যেহেতু চিটাগং বন্দরের অর্থায়নে, নিজস্ব অর্থায়নে তারা এটা করেছে এবং চট্টগ্রাম বন্দরের শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা এটা অত্যন্ত সুচারুভাবে এটা পরিচালনা করছে। চট্টগ্রাম বন্দর বছরে শুধুমাত্র 8-16 ঘন্টা ঈদের সময় বন্ধ থাকা ছাড়া সম্পূর্ণভাবে চলছে। করোনাকালে সারা পৃথিবী যখন বন্ধ ছিল, চট্টগ্রাম বন্দর বন্ধ ছিল না। চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো অভিযোগ নাই। এই মুহূর্তে এটা কারো কাছে কোনো প্রতিশ্রুতির কারণে অথবা আপনার কোনো কমিশন বাণিজ্যের কারণে অথবা কোনো অর্থনৈতিক লাভবানের কারণে চট্টগ্রাম বন্দরের এই
কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনাটা বাইরে দেওয়ার কথা বলছে, কিন্তু বাংলাদেশের কোনো কেউ বলে নাই। দেখুন গত বছর 16 লক্ষ কন্টেইনার আপনার এক্সপোর্ট হয়েছে, তার মধ্যে 9 লক্ষ কন্টেইনার হলো খালি কন্টেইনার। আজকে যদি গার্মেন্টসের মালের আপনার গার্মেন্টস পণ্যের সেভাবে চাপ থাকতো তাইলে তো আমরা এটা হ্যান্ডলিং করতে পারতাম। এটা একেবারে অপ্রয়োজনীয় স্বৈরাচারী কায়দায় এই কথাটা বলা হচ্ছে, এইটার কোনো ম্যান্ডেট নেই। বর্তমানে আরো একটি বিষয় নিয়ে আমরা দেখছি বিতর্ক, সেটি হচ্ছে 2 ছাত্র উপদেষ্টা সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে বিএনপি, যেখানে এনসিপি নেতারা বলছে যে ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, তারা কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি নয়। সে আলোচনায় আসতে চাই, আপনাদের ব্যাখ্যাও শুনতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিক রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই ফিরে এলাম। দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। শাহাদাত হোসেন সেলিম, যে আলোচনায় আমরা ছিলাম। জি, আমি বন্দর সম্বন্ধে শুধু 30 সেকেন্ড একটু কথা বলি। চট্টগ্রাম বন্দর নিউমোনিক কন্টেইনার টার্মিনালে আর 10 টাকা বিনিয়োগের কোনো সুযোগ নাই। এটা একটা বাকওয়াস কথাবার্তা, কারণ এটা একটা স্বয়ংসম্পূর্ণ। আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নয়। আমরা চাই যে পতেঙ্গা থেকে মিরর সাহেব পর্যন্ত সমুদ্রকে বেঁধে বন্দর তৈরি করা হোক, আপনার বিওটি বেসিসে, বিল্ড অপারেট অ্যান্ড ট্রান্সফারে বিদেশি যে কোনো কোম্পানি প্রতিযোগিতামূলকভাবে আসুক, আমাদের কোনো আপত্তি নেই। স্বচ্ছতার সাথে তারা আসুক, দক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করুক, এর ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই। আপনি যেটা বলেছেন যে আপনার উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছে, এখন দেখুন আপনার এই যে ছাত্র উপদেষ্টারা যে ন্যাশনাল চিলড্রেন পার্টির আপনার পথপ্রদর্শক, এটা তো মানে একটা ছাগলও বুঝবে এটা। তো সুতরাং আমরা যেটা দলনিরপেক্ষ সরকারের জন্য আন্দোলন করেছি, সেখানে দলের কেউ যদি থাকে তাহলে ডক্টর ইউনূস সাহেবের ইমেজেই সংকটে পড়বে। ডক্টর ইউনূস সাহেবের উচিত হলো যে উপদেষ্টা মণ্ডলীকে ঢেলে সাজিয়ে একটা নির্বাচনমুখী, একটা অন্তর্বর্তীকালীন সরকারটাকে আবার নির্বাচনমুখী করে তারপরে আপনার নির্বাচনটা করা। মওদুদ আলমগীর, আপনারা দাবি করছেন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ, অন্যদিকে ছাত্র উপদেষ্টারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এমনটি দাবি করছে এনসিপি। দেখবেন আপনি যে কথাটি বললেন, ছাত্র এবং উপদেষ্টা দুটো শব্দ তো একসঙ্গে যায় না। ছাত্র হলে ছাত্র থাকবার কথা শিক্ষার প্রতিষ্ঠানে, আর এখন একজন যদি ছাত্রকে যদি আপনি উপদেষ্টা বানিয়ে দেন, তাহলে যে সমস্যাটা হয় সেই সমস্যাটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। একজন উপদেষ্টার এপিএসের অর্থ কেলেঙ্কারির কথা যেটা আপনারা শুনেছেন, দুদকে তলবের কথাও শুনেছেন। তো ফলে নৈতিকভাবে একটা যদি বলি আমরা বিশুদ্ধকরণের কাজ করছি, তাহলে তো সেখানে তার থাকবার কথা নয়। আর এক উপদেষ্টার কথা নিয়ে যদি বলেন, তিনি নিজে ফেসবুকে পোস্ট দেওয়ার ব্যাপারে নিজে যতটা ব্যস্ত, তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ওনাকে ততটা পারঙ্গম আমরা দেখতে পাইনি। তো ফলে দিন শেষে আপনি যদি সত্যি সত্যি বলেন, আমরা যে যত কথাই বলুক না কেন, তারা তো একটা দলের একটা অংশ ছিলেন। তাদের বন্ধুরা যারা সতীর্থরা তারা একটা রাজনৈতিক দলের সঙ্গে আছেন, সুতরাং তারা রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা নেই কথা দলের প্রধানরা যতই বলুক না কেন, কিন্তু দিন শেষে মানুষের কাছে কিন্তু সেটি একেবারে পরিষ্কার যে তারা কিন্তু একটি দলেরই একটা প্রতিনিধিত্ব ওখানে করছেন। তো ফলে নিরপেক্ষতার ক্ষেত্রে এটি কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে আগামী দিনে, যেহেতু তারা নির্বাচনের অংশ নিতে চায়। তো ফলে নির্বাচনে অংশ নেয় একটা দল যদি সরকারের অংশ হয়, তাহলে এটাকে আমরা কীভাবে নিরপেক্ষ সরকার বলবো? তো ফলে এই পদত্যাগের ব্যাপারটা কিন্তু কোনো জেদের বশবর্তী হয়ে বা কোনো অযৌক্তিক কোনো কারণের প্রেক্ষিতে এটি হয়নি। আমার মনে হচ্ছে নৈতিকতার দিক দিয়ে তারা যদি পদত্যাগ করেন, তাহলে সেটি বরং তাদেরকেই সম্মানিত করবে। এনসিপির তরফ থেকেও পাল্টা 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। আপনারা নিজেরা খুব ভালো করে জানেন এবং তাদের ব্যাপারে যে যুক্তিগুলো দেখানো হয়েছে সেটার কথাও জানেন। যে 3 জনের কথা বলা হয়েছে তাদের মধ্যে একজন কিন্তু তারা তাদের প্রশিক্ষক শিক্ষক সবচেয়ে সম্মানীয় ব্যক্তি হিসেবে কিন্তু গ্রহণ করে তারা কিন্তু উপদেষ্টা পরিষদ গঠন করবার প্রথম দিন থেকে বিএনপি পন্থী উল্লেখ করে তারা পদত্যাগের দাবি জানিয়েছে। এখন আমরা তো তাদেরকে এনসিপি পন্থী বলেই জানি। বিএনপি পন্থী হলে তো তাদেরকে আমরা তো আমাদের দলের অংশ হিসেবে তাদেরকে বিবেচনা করতে পারতাম। আর তাদের যে 2 জনের কথা বলা হয়েছে, তারা নিজেরা কিন্তু তাদের নিজেদের ক্ষেত্রে যোগ্যতার প্রমাণ রেখেছেন ইতিপূর্বে। তবে বর্তমানে তারা কী রকম যোগ্যতা রাখছেন সেটার কথা আমরা বলতে পারবো না, কারণ সেটা হয়তো মূল্যায়নের একটা জায়গাতে অবশ্যই রয়েছে। কিন্তু তারা বিএনপিপন্থী এই যুক্তিতে কাউকে অপসারণের কথা বললে আমাদের অন্তত বিএনপিপন্থী শব্দটিতে আপত্তি রয়েছে। তারা যদি সুনির্দিষ্টভাবে তাদের কোনো ত্রুটি বের করে যদি পদত্যাগের কথা বলতে পারেন, সেটি ভিন্ন কথা। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ প্রান্তে শেষ করছি দেশ সাম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।